নমস্কার। আজ নিউ হেলথ বাংলায় আমি বিশ্বরূপ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা একটু অন্য জাতীয়। কেমন না, 21st মার্চ বেসিক্যালি ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। তো ডাউন সিনড্রোম একটা আগামী দিনে একটা বিশাল বড় একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা তৈরি করছে। এই নিয়ে আমরা অনেক কথা বলবো, একটু আমি ওয়েট করি। তার আগে যেটা বলতে চাই যে কোভিড-19 সংক্রমণ এটা কিন্তু বাড়ছে আবার। সেকেন্ড ওয়েভ যেটা আমরা দেখছি, পার ডে ইনফেকশন সর্বত্র, মানে এরকম নয় যে শুধু ভারতবর্ষে, বহু জায়গায় কিন্তু বাড়তে শুরু করেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি আমার পুরনো ভিডিওগুলোতে যান তাহলে দেখবেন আমি বারবার কিন্তু এই কথাটা বলেছিলাম যে এটা বর্তমান সিচুয়েশন, কোভিড-19 ইজ নট ওভার। এটা কিন্তু বারে বারে ফিরে আসবে এবং ওয়েবের আকারে ফিরে আসবে এবং এটা তার অ্যাক্টিভিটি বজায় রাখবে। এখন ভ্যাকসিনেশন ড্রাইভ হচ্ছে, আমরা অনেকটা বেটার জায়গায় দাঁড়িয়ে আছি। দ্যাটস গুড। অ্যাটলিস্ট হেলথ কেয়ার ওয়ার্কাররা তাদের ভ্যাকসিনেশন পেয়ে গেছে। তো স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে নতুন ক্ষমতা অর্জন করেছে কিছুটা ভ্যাকসিনের বিরুদ্ধে, এই কোভিড-19 বিরুদ্ধে লড়াই করার জন্য। সেটা একটা গুড সাইন। অপরদিকে কিছু এল্ডারলি পিপল যারা ভ্যাকসিনেশন ড্রাইভে অংশগ্রহণ করছেন তারাও অনেকটা বেটার জায়গায় থাকবেন। তো যাই আপনাদের প্রত্যেককে বলি, যারা সুযোগ পাবেন, যাদের যখন সুযোগ আসবে, অবশ্যই যদি বেসিক্যালি অ্যালার্জিক সিচুয়েশন যদি আপনার থাকে, আপনি যদি অনেক কিছু, তাহলে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, কারণ এটা আপনার সম্পূর্ণ ডিসিশন। তো আপনাকে আপনার হেলথটা বুঝতে হবে, জানতে হবে, সেটা ডিসকাশন করে নেবেন, তারপর কিন্তু ভ্যাকসিনেশন নেবেন। ভ্যাকসিনেশন কিন্তু প্রিকন্ডিশন সমস্ত ডিজিজের জন্য, হার্ট ডিজিজের জন্য, কিডনি ডিজিজের জন্য, সব ডিজিজের জন্য কিন্তু, এরকম নয় যে এরা বাদ যাচ্ছে, রাইট? প্রিকন্ডিশন আছে বহু ডিজিজের জন্য, কিন্তু তখনও কিন্তু এই ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। আমি অনেক কোশ্চেন পেয়েছি, বেসিক্যালি বহু কোশ্চেন পেয়েছি, যেখানে কোশ্চেন আমি অ্যাড্রেসও করেছি, আমি উত্তরও দিয়েছি। আমি টাইম পেলেই আমি উত্তর দিই, যে ম্যাক্সিমাম মানুষ যেটা জানতে চাইছেন যে বিভিন্ন ধরনের কোমরবিডিটিস আছে, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, সো তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন নেওয়া হবে কিনা। তো বেসিক্যালি যে গাইডেন্স যদি আপনারা দেখেন, যে গাইডেন্সটা দেওয়া হয়েছে, প্রত্যেক দেশের তো একটা স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আছে, সেখান থেকে যে গাইডেন্সটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এটা উল্লেখ করা আছে যে যাদের কোমরবিডিটিস আছে তাদের কিন্তু ভ্যাকসিনেশন নেবে বা নিতে পারে, এলিজিবল। বা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে, যেগুলো স্পেশাল কতগুলো ক্রাইটেরিয়ার ওপর অ্যালার্জি রিলেটেড। সো কোনো ড্রাগ অ্যালার্জি বা অন্য কোনো ধরনের অ্যালার্জি, নন এডুকেশন মেডিকেশন অ্যালার্জি যদি থাকে, তো সেগুলো একটু ডাক্তারের সাথে একটু ইভালুয়েট করে নেওয়া উচিত। কারণ সেটা কোথায় অ্যালার্জি, যে এটা রেসপিরেটরি রিলেটেড অ্যালার্জি বা অন্য কোনো ধরনের অ্যালার্জি, সেগুলো একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে ফিগার আউট করে নেওয়া উচিত। তো ঘটনা হচ্ছে যে এগুলো কিন্তু প্রয়োজন। এই জন্যই হেলথ লিটারেসিটা আমি কিন্তু বারবার বলি যে কেন আপনি করবেন। আপনার ধরুন রেসপিরেটরি রিলেটেড কোনো অ্যালার্জি হয় মাঝে মাঝে বা কোনো কিছু, তো আপনি কি এই সময় নেবেন? এগুলো সত্যি একটা বিগ কোশ্চেন। এরকম নয় যে আপনি কোনো মিডিয়া থেকে জেনে যাবেন। তো এইগুলো সব জায়গায় লেখাও থাকে না, ডিরেক্টলি যে গাইডেন্স আছে সেখানেও এত ক্লিয়ার করে লেখা থাকে না। তো সেইগুলো কিন্তু স্পেসিফিক ডাক্তারের সাথেই কিন্তু কনসাল্ট করবেন। এই কেসটা খুবই কম যাদের এগুলো সাফার করছেন অ্যালার্জি রিলেটেড, তো সেইগুলো কিন্তু একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। এটা বেটার, মানে বেটার হেলথের জন্য বেটার গাইডেন্স দরকার, বেটার কনসালটেন্সিও দরকার। তো যাই হোক, আমি এটা আজকের আলোচনা আমরা করব 21st মার্চ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। তো ঘটনা হচ্ছে যে আমরা যদি সমাজের দিকে আজ যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বহু শিশু জন্ম নিচ্ছে এই ডাউন সিনড্রোম নিয়ে। কি এই ডাউন সিনড্রোম? তো ঘটনা হচ্ছে যে এটা কি ডায়াগনস্টিক করা, মানে এর কি ডায়াগনস্টিক্স আছে? তো এটা সোশ্যাল ইম্প্যাক্ট কি, এটুকুনি বলতে পারি, বিশাল সোশ্যাল ইম্প্যাক্ট আছে। সেই জন্যে এই ডাউন সিনড্রোমটাকে বোঝা আমাদের খুব দরকার, বিশেষ করে যারা মা বাবা হতে চলেছেন বা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে এই নলেজটা আজকে যেটা আমি আলোচনা করতে চাই,
এটা কিন্তু অনেকটা অ্যাডিটিভ একটা লিটারেসি দেবে আপনাকে। তো আমাদের তো শরীরে আমাদের প্রত্যেকটা সেলে বেসিক্যালি তো কি আছে, ক্রোমোজোম 46টি ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম, 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তো ক্রোমোজোম কি, সে কতগুলো জিনকে এক জায়গায় জুড়ে সেগুলো একটা ক্রোমোজোম তৈরি হবে, রাইট? তো ঘটনা হচ্ছে আমাদের 21 নম্বর ক্রোমোজোম যেটা আছে, তা আমাদের সেলে যদি 21 নম্বর ক্রোমোজোম মানে কি দুটো পেয়ার, যদি 3টে হয়ে যায় ওটাকে বলে ট্রাইজমি, তখনই কিন্তু এই ডাউন সিনড্রোমটা অফস্প্রিং এর ওপর বর্তায়। তার একটা ফিনোটাইপিক এক্সপ্রেশন আছে, দেখবেন যে ছেলেরা জন্মগ্রহণ করে তাদের মেন্টালি ডেভেলপমেন্টাল অনেক প্রবলেম থাকে, কমিউনিকেশনের অনেক প্রবলেম থাকে, তাদের অনেক কিছুতে প্রবলেম থাকে, তাদের লার্নিং প্রবলেম থাকে, তারা অনেকটা পিছিয়ে পড়ে, রিটার্ডেড হয়ে যায়। তো তাদের দেখবেন চেহারার মধ্যে এক্সপ্রেশনটাও একটু চেঞ্জ হয়ে যায়, একটু অন্য ধরনের চেহারা হয়ে যায়, চোখগুলো একদম ছোট ছোট একটা আলমন্ডের মতো শেপের মতো, কান ছোট, গলা ছোট, একটু অন্য ধরনের লুক হয়। তারা ওয়ান কাইন্ড অফ নর্মাল শিশুর থেকে অনেকটা পিছিয়ে থাকে, শিক্ষায় পিছিয়ে থাকে, আন্ডারস্ট্যান্ডিংয়ে পিছিয়ে থাকে। সো এইরকম একটা এই সিমটমস যেগুলো গড়ে ওঠে, এগুলো একটা ডাউন সিনড্রোম। তবে ডাউন সিনড্রোম বেসিক্যালি এই যে বললাম ট্রাইজমি 21, এটা 95% শিশুর ক্ষেত্রে দেখা যায়, আরও 5% আছে, সেই দুটো আমি পরে বলছি, যেগুলো ট্রান্সলোকেশনস ডাউন সিনড্রোম হয়, যেটা 3%, আর একটা মোজেক ডাউন সিনড্রোম হয় 2 to 3%। তো বিফোর দ্যাট আমি যেটা বলতে চাইছি যে এই যে ডাউন সিনড্রোম, এর অকারেন্সটা কি আগে বোঝার চেষ্টা করুন। এর অকারেন্সটা কিন্তু খুব রেয়ার, মানে ধরুন যারা আমাদের 25 বছরের মধ্যে যারা বাচ্চা নিচ্ছে, কনসিভ করছে, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা খুবই কম, মানে এটা অনেকটা রিস্ক ডিপেন্ড করে অনেকটা এজ অফ প্রেগনেন্সির ওপর। কিন্তু শুধু কি সেটাই কারণ? না, অনেক কারণ আছে যেটা এখনো মেডিকেল সায়েন্স জানে না। তবে যেটা বলা হয়, এজ একটা রিয়েল ফ্যাক্টর, এবং এই এজ মানে এজ বলতে প্রেগনেন্সি এজ, আপনি কোন বয়সে প্রেগনেন্ট হচ্ছেন, সেই বয়সটা কিন্তু একটা মেজার, এক্সট্রা প্রিকশন নেওয়ার জন্য যে ডাউন সিনড্রোম নিয়ে আপনি টেস্টিং করবেন কিনা বা রিস্ক আছে কিনা, সেইগুলোর ব্যাপারটা থাকে। তো সেখানে 25 বছর যদি বয়স হয় প্রেগনেন্সি, আমি বলছি 25-এর মধ্যে, তাদের চান্সটা খুব কম, মানে 1:1300, মানে 1300-এর ছেলে মেয়ের মধ্যে একজন হতে পারে। সরি, তো বয়স যখন বাড়ে 35 বছর, ধরুন 35 বছর নেয়ার ওই রেঞ্জে যখন প্রেগনেন্সি, তখনও কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকে, তখন সেটা 350টা শিশুর মধ্যে একজনের ডাউন সিনড্রোম হবার একটা সম্ভাবনা থাকে। আবার যখন 35-40 এই সময় প্রেগনেন্সি নিচ্ছেন, তখন 100-র মধ্যে একজন আকার সম্ভাবনা থাকে, 100 শিশুর মধ্যে একজনের সম্ভাবনা থাকে। তাহলে এজ একটা বিশাল ফ্যাক্টর করে। তো সেই জন্যে মানে এক্সট্রা প্রিকশন, মানে এক্সট্রা স্টাডি, এক্সট্রা ডায়াগনস্টিক্স, এক্সট্রা স্ক্রিনিং, এগুলো করার কিন্তু প্রয়োজন হয়ে পড়ে আগামী দিনে। তো সেই রেসপেক্টে তো আর্লি মানে প্রেগনেন্সির আর্লি ফেজ, ধরুন 10 থেকে 12 উইকস যখন চলছে, সেই সময় কিন্তু একটা টেস্ট করা যায়। তো সেটা একটু জেনেটিক টেস্টিং বলা হয়, জেনেটিক টেস্টিং ক্যারিওটাইপ করা হয়, ক্রোমোজোমের ক্যারিওটাইপ করা হয়, একটা টিস্যু যেটা
ইউটেরাস থেকে কালেক্ট করে সেটাকে টিস্যু কালচার করে তার ক্যারিওটাইপ মানে জেনেটিক এক্সপ্রেশনগুলো দেখা হয় যে সেখানে 21 এই যে ক্রোমোজোমটা বা অন্যান্য আর মানে ওই সময় কিন্তু 10 থেকে 12 উইকের ওই যে টিস্যুটাকে কালচার করে ক্যারিওটাইপ করা হয়। শুধু ডাউন সিনড্রোমের সাথে কিন্তু আরও অন্যান্য ডিজিজও কিন্তু জেনেটিক ডিজিজও কিন্তু সেই সময় মানে করা হয়, স্ক্রিনিংটা করা হয়। সিস্টিক ফাইব্রোসিস আছে, সিকেল সেল ডিজিজ আছে, তো সেগুলোও কিন্তু ওর সঙ্গে কিন্তু প্যারালাল হয়ে যায়। তো সেখানে দেখা হয় এই ক্যারিওটাইপটা করে যে তার মধ্যে এই রিস্কটা আছে কিনা। এই যে বললাম যে ক্রোমোজোম 21 যেটা দুটো থাকার কথা ক্রোমোজোমটা সেটা 3টে হয়ে যায়, রাইট। এবার ঘটনা হচ্ছে মা বাবার এই যে এই যে শুক্রাণু আর ডিম্বাণু, রাইট। তাহলে এর মধ্যে কি হয়, স্প্লিটিং হয়, তো সমস্ত আমাদের জিনগুলোকে ক্রোমোজোমগুলো সব স্প্লিটিং হতে হতে আসে। এবার কখনো কখনো দেখা যায় যে বাবার থেকে চান্সটা খুব কম, মায়েদের থেকে চান্সটা অনেকটা বেশি থাকে যে এই ক্রোমোজোমটা একটা না মানে পেয়ার আপ হয় সব কিছু, তো একটা না এসে ক্রোমোজোম 21টা মায়ের থেকে দেখা গেল দুটো চলে এলো বা বাবার থেকে দেখা গেল দুটো চলে এলো। যখন পেয়ার আপ হয় একটা দুটো হয়, রাইট। তো তখন এই জিনিসগুলো তৈরি হয়, প্রবলেমগুলো সমস্যাগুলো তৈরি হয়। তো সেইগুলো হচ্ছে জেনেটিক স্ক্রিনিং করে অনেকটা ক্যারিওটাইপের মাধ্যমে, এটাকে ক্যারিওটাইপ বলা হয়, যেখানে জিন এক্সপ্রেশনসগুলো, ক্রোমোজোমের পজিশন, সেগুলো সব দেখা হয়। তো থ্যাংক ইউ সঞ্জয় দাস, থ্যাংক ইউ ফর জয়নিং। রীতা পাল, থ্যাংক ইউ। তো যাই হোক, তো এইটা হচ্ছে বেসিক জিনিস আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং। এছাড়া আরও আছে যেগুলো টেস্টিং করা হয় 12 থেকে 14 সপ্তাহ যখন প্রেগনেন্সি চলে, তখন অ্যামনিও ফ্লুইড থেকে টেস্টিং করা হয়, ব্লাড টেস্টিং করা হয়। সেখানে ভেতর থেকে আবার যেখানে শিশু আছে আর কি ইউটেরাসের ভেতর থেকে, সেখানেও কিন্তু ব্লাড কালেকশন করে, মানে আম্বালিকা কার্ড থেকেও কিন্তু এগুলো অনেক সময় টেস্টিং করা হয়, ব্লাড টেস্টিং করা হয়। তো এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু যাদের রিস্ক ফ্যাক্টরটা যখন বেড়ে যায়, যাদের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি আছে, ধরুন এরকম ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, সে বয়স কম হলেও কিন্তু সেগুলো কিন্তু তখন দেখা হয়। এগুলো অনেকের ফ্যামিলি হিস্ট্রিতে থাকে। আবার যে ফ্যামিলি হিস্ট্রি থাকবেই যে তার হবে না এরকম কোনো ব্যাপার নয়। আমার নিজের দেখা একটা খুবই কম বয়সী ছেলের, আমারই বন্ধু সার্কেলে, আমার থেকে অনেক ছোট, সো তাদের ক্ষেত্রে কিন্তু এই ডাউন সিনড্রোম, ফার্স্ট বেবি কিন্তু ডাউন সিনড্রোম হয়েছে। যদি তারা টেস্টিং সেটা ধরা পড়েনি, তাহলে সবসময় যে ধরা পড়বে এরকম নয়, তবে 99% ক্ষেত্রে কিন্তু ধরা পড়ে। এই যে বললাম টেস্টিংগুলো, ব্লাড টেস্টিং, অ্যামনিও ফ্লুইড টেস্টিং, বাই জেনেটিক ক্যারিওটাইপ যেগুলো করা হয়, এগুলো থেকে কিন্তু ওই আর্লি ফেজে, ওই প্রেগনেন্সির যখন বয়স 10 থেকে 12 বা 12 থেকে 14, ওই সময় এই টেস্টিংগুলো বেসিক্যালি করা হয়। সো তখন কিন্তু এগুলো ধরা পড়ে। তো সেই কারণে যারা বয়সকালে মায়েরা বা বাবারা ভাবছেন যে বাচ্চার কথা ভাবছেন বা শিশুর কথা ভাবছেন, অবশ্যই খুব ভালো জায়গায় এই টেস্টিংগুলো করাতে হয়। এগুলো যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলে কিন্তু পারে না। এই ক্যারিওটাইপটাই সো ইম্পর্টেন্ট থিং, যেগুলো খুব কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টার ছাড়াই এগুলো করতে পারে না। মানে ইটস নিড এ হাই স্কিল। আমাদের ভারতবর্ষের অভাব আছে, এখনো বলছি, আমাদের ডায়াগনস্টিক্সে এই হাই স্কিল জেনেটিক সিকুয়েন্সিং বা এটসেট্রা, এগুলো কিন্তু অভাব আছে। তো সেগুলো এখনো অ্যাড্রেস করা আমাদের সামনের দিনে, আগামী দিনে উচিত, আরও ইমপ্রুভ করা উচিত। তো যাই হোক, যে পয়েন্টে আলোচনা করছিলাম আজকে, এই 21 মার্চ, এই যে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম অ্যাওয়ারনেস ডে, তো এর মাধ্যমে আমি এই অ্যাওয়ারনেসটাই আগামী দিনে আনতে চাই যে বয়স যদি হয়ে যায়, যদি আপনারা ভবিষ্যতে কনসিভ করতে ইচ্ছা প্রকাশ করেন, অবশ্যই খেয়াল রাখবেন। এই ডাক্তাররা যখন দেখবেন, আপনাদের ডাক্তাররা এই কথাগুলো বলবে যে এই টেস্টটা করতে হবে, এই টেস্টটা করতে হবে, তখন আপনাদের এই যে আমি আজকে আলোচনাটা করলাম, এই আলোচনাটা একটা ভিডিও করে ইউটিউবে রাখা থাকবে, কারণ এগুলো খুঁজে পেতে সুবিধা হবে। সেই জন্য আমি একটা ইউটিউবও করছি, যে ভিডিওগুলো এখানে লাইভ করি। এগুলো তো খুঁজে পাওয়া যায় না, মানে আমি 1 মাস আগে 2 মাস আগে ব্যাক করতে করতে মানে খুঁজে পাওয়া যায় না। সো এই কারণে আমরা ঠিক করেছি যে একটা ইউটিউব চ্যানেলে আমি যে লাইভগুলো এই ফেসবুকে করি, তো সেগুলোকে আমি টাইটেল দিয়ে রেখে দিচ্ছি, যাতে করে ভবিষ্যতে আপনারা গিয়ে যদি মনে হয় কখনো কখনো যে ঠিক আছে একবার আমার ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু শুনি, আমি খুব সাধারণভাবে, সহজভাবে আপনাদের জন্য নিয়ে আসি, যাতে করে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন, যাতে করে আপনারা ব্যাপারটা তার গভীরতাটা বুঝতে পারেন, এবং যে ধরনের মানে সচেতনতা আপনার গড়ে তোলা উচিত তাতে
সাহায্য করতে পারে, বা আপনি যে স্টেপটা নিতে চাইছেন সেটা একটু ভেরিফাই করতে পারেন। অবশ্যই ডাক্তাররা আপনাদের যখন যারা এই মানে বয়স হয়েছে অথচ যারা কনসিভ করতে যাচ্ছেন, অবশ্যই ডাক্তারেরা বলবেন এই ধরনের কথা, এই ধরনের টেস্টিংয়ের কথা। তো সেগুলো আপনাকে হয়তো এনরিচ করবে নলেজটা। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের আছে, এবং এটা কিন্তু এখন বহু মানে সোসাইটিতে কিন্তু অনেক ছেলে মেয়ে জন্ম হচ্ছে যারা এই ডাউন সিনড্রোম নিয়ে জন্ম হচ্ছে। সো তারা মেন্টালি রিটার্ডেড হয়, তারা তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দেয়। তবে হ্যাঁ, যারা আর্লি ডায়াগনস্টিক্স মানে জন্মের পরে যাদেরকে বোঝা গেল, আর্লিভাবে যাদের বোঝা গেল এদের ডাউন সিনড্রোম আছে, অনেক সময় তো ধরা যায় না, বা আমাদের দেশে টেস্ট কজন করে, এটা হচ্ছে মেন জায়গা, যে আমাদের দেশে এই টেস্টগুলো কজন করে। এগুলো তো খুবই কস্টলি, জেনেটিক স্টাডি ক্যারিওটাইপ করা, এগুলো তো একটু কস্টলি। তো এগুলো কজন করে? খুব কম জন করে। তো তার ফলে কি হয়, যে চান্সেসটা এই যে 100 জনের একজন বা 350 জনে একজন, এগুলো তো জন্ম হচ্ছে। তো সোসাইটিতে আমাদের এখন ডাউন সিনড্রোম দেখা যায়, দেখবেন খবর কাগজে মাঝে মাঝে ডাউন সিনড্রোমের বিভিন্ন ছেলে মেয়েদের খবর প্রকাশিত হয়। এগুলো এবার কম বেশি অনেকটা, কেউ সিমটম কারো কম থাকে, কারো একটু বেশি থাকে। তো সেগুলোর একটা কারণ আছে, আমি একটু পরে আসছি কারণটা। তো একটু পরে আসছি, কারণ এই যে আরো 2 টাইপের বললাম যে ডাউন সিনড্রোম আছে, হ্যাঁ, যার মধ্যে ধরুন একটা ট্রান্সলোকেশনস ডাউন সিনড্রোম আছে, মানে কোন একটা পার্ট, মানে 3টে যে 21 বললাম, যে ক্রোমোজোম 21 তিনটে, রাইট, 2টো ক্রোমোজোম না, 3টে ক্রোমোজোম আছে। তো কখনো কখনো কোনো একটা পার্ট অন্য জায়গায় অন্য একটা ক্রোমোজোমের সঙ্গে জয়েন হয়ে যায়, ওকে, সেগুলোর ক্ষেত্রে ট্রান্সলোকেশন ডাউন সিনড্রোম বলে। আবার কখনো কখনো মোজাইক ডাউন সিনড্রোম বলে, যেটা 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 কি হয়, যে কিছু কিছু ছেলে নর্মাল আছে, 2টো করে ক্রোমোজোম 21 আছে, আর কিছু কিছু ছেলে 3টে ক্রোমোজোম আছে 21, ওকে। সো তার ফলে ওটা ক্রোমোজোম 21 নাম, তো ওটাকে ওই অনেক ক্রোমোজোম আছে তো সেগুলোর নামকরণ ওইভাবে হয়। সো তার ফলে যখন মিক্স ব্যাপারটা, এই মোজাইক ডাউন সিনড্রোমের ক্ষেত্রে অনেক সময় সিমটমটা কম বেশি হয়, মানে অনেকটা কম থাকে। সো যেহেতু কিছু ভালো সেল আছে, রাইট, যেগুলো নর্মাল সেল আছে, সো তার ফলে এক্সপ্রেশনটা অনেক সময় কম হয়, ডাউন সিনড্রোমের এক্সপ্রেশন কম হয়। তো দেখবেন অনেক সময় আমাদের খবরের কাগজে এখানে ওখানে বেরোয়, যখন কিছু ডাউন সিনড্রোম ছেলে মেয়ে কিছু কাজ করছে, খুব ভালো লাগে দেখতে, কারণ ইটস রিয়েলি রেয়ার। আমাদের সোসাইটির বহু দায়িত্ব আছে এদেরকে হেল্প করা। আমাদের বেসিক্যালি হচ্ছে যে তারা একদম টোটালি নর্মাল নয়, তারা অনেক কিছুতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, আমাদের সাথে নর্মাল শিশুর মতো রান করতে পারে না, সমস্ত কিছু এত ফাস্ট হতে পারে না, তারা একটু রিটার্ডেড, তাদের সমস্ত কিছুই মানে স্লো ডাউন, ওকে। তো সেক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটি থাকবে, আমরা যদি আশেপাশে কাউকে দেখি তাদের সাথে সেইভাবেই ব্যবহার করা, কারণ ভালোবেসে ব্যবহার করা, তাদেরকে হেল্প করা। সো এগুলো আমাদের হিউম্যানিটি। কিন্তু আমাদের দেখবেন যেগুলো আমাদের মধ্যে স্কুলে স্পেশাল নিড কেয়ার দরকার, যেগুলো আমাদের এখনো ভারতবর্ষে নেই। স্কুলে কি স্পেশাল নিড কেয়ার ইউনিট আছে? নেই। অনেক কিছু আমাদের এখনো ইমপ্রুভ করার জায়গা আছে এডুকেশন সিস্টেমে, যেগুলো সমাজের সকল শ্রেণীর সকল ছেলে মেয়েদের ক্ষেত্রে সুবিধা মানে জায়গাটা আসতে পারে। তো আমাদের এখনো অনেক কিছু করার আছে আগামী দিনে। আশা করি সেগুলো নিয়ে গভর্নমেন্ট আস্তে আস্তে ভাববেন। তো আজকের আলোচনা এটাই, যে আপনারা ডাউন সিনড্রোম ব্যাপারটা বুঝলেন, জানলেন। তো চান্সেস একটা মানুষের মধ্যে থাকে, এবং তার জন্যে অনেকটা এজকে সামনে রেখে বেসিক্যালি টেস্টিংগুলো করানো হয়। যাদের বেশি এজ তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে। এরকম নয় যে বেশি এজ বলেই ডাউন সিনড্রোম নেবে, এরকম নয়। প্রবাবিলিটিটা আমি আপনাদের প্রথমেই বলেছি যে 40-এর ওপর বয়স হয়ে গেলে যেখানে 101টা জন্ম নিতে পারে, তাও এটা কি প্রবাবিলিটি। আবার যেখানে 35 প্লাস মাইনাস, সেখানে কিন্তু মানে বয়স প্লাস মাইনাস, সেখানে কিন্তু 350-এ একজন শিশুর ডাউন সিনড্রোম জন্ম নিতে পারে। তো এই চান্সটা মানে বেসিক্যালি এখন ওয়ার্ল্ডে লক্ষাধিক, প্রতি বছর লক্ষাধিক ডাউন সিনড্রোম ছেলে মেয়ের জন্ম নেয়, লক্ষাধিক, যদি ওয়ার্ল্ড চিন্তা করেন। তো সেক্ষেত্রে ডাউন সিনড্রোম আমাদের সমাজে একটা নতুন কি বলবো রেসপন্সিবিলিটি নিয়ে আসছে। তো আমাদের ডায়াগনস্টিক্স, এই যে স্ক্রিনিং, এই জিনিসগুলোকে আরো ইমপ্রুভ হতে হবে, যাতে করে আমরা এটার বিরুদ্ধে অনেকটা প্রিভেন্টিভ
ব্যবস্থা গ্রহণ করতে পারি, লিগ্যাল যেগুলো আছে, যে ধরনের অপশান প্রত্যেকটা দেশে থাকে সে ধরনের, সেগুলো ডাক্তারবাবুরাই বলবেন। তো যাই হোক, আজকের আলোচনা, সঞ্জয় দাস, থ্যাংক ইউ। মানে এই কারণে বলছি যে সঞ্জয় দাস বলছে যে ইউটিউবের চ্যানেলের ব্যাপারটা। তো বেসিক্যালি কি হয় যে আমি যখন লাইভ করি, এই লাইভটা খুঁজে পাই না। আমি যদি পরে যেতে চাই অনেক দূরে, তো মানে সপ্তাহে 2-1টা করে করি মিনিমাম। তো তার ফলে কি হয়, আমি যদি 1 বছর আগে আমি কি বলেছিলাম সেটা খুঁজতে যাই, আমি খুঁজেই পাবো না ফেসবুকে। তো সেই কারণে আমি এই যাই লাইভ প্রোগ্রামগুলো করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, সেটা একটা টাইটেল দিয়ে আমি ইউটিউবে রেখে দিই। সেই জন্য আপনারা যদি পারেন আমাকে ইউটিউবের আমার এই যে ইউটিউব হয়েছে সেটাকে একটু সাপোর্ট করতে পারেন, যা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি মনে হয় দেখবেন ওইখানে গিয়ে সার্চ করতে ইজি হবে, যে কোনো একটা কিওয়ার্ডস দিয়ে সার্চ করে আমার লাইভ যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আমি সাধারণত নিয়ে আসি সেগুলো শুনতে পারেন। সেই জন্যই এই উদ্যোগটা আমি নিয়েছি। আমার সবে মাত্র 374 জন সাবস্ক্রাইবার সেখানে। তো আমি সবে স্টার্ট করেছি, কয়েক মাস আগে স্টার্ট করেছি, কিন্তু ইউটিউব খুব যেহেতু এখন সবে শুরু করেছি, সেরকম প্রচারও আমি করিনি খুব একটা। তো আজকে হঠাৎ করে বললাম যে কেন করছি। তো এই যে ক্যাম্পেইনগুলো আমি করি এগুলো চলে যায়, মানে আমি হারিয়ে যাই, আমি নিজেই খুঁজে পাই না। তো সেই কারণে আমি এটাকে রেখে দেওয়ার চেষ্টা করছি। যদিও খুব স্বাভাবিকভাবে আপনাদের কাছে এসে বলি, খুব নর্মাল ওয়েতে বলার চেষ্টা করি। এখন আপনাদের ভালো লাগা, আপনাদের ফিডব্যাক, এটা আমার কাছে মানে বিশাল পাওয়া। তবে আমি আপনাদের অনেক ফিডব্যাক পেয়েছি প্রিভিয়াসলি। আমি রিয়েলি এটাই আমার মোটিভেশন। আমি বারবার বলি, আপনারা নিউট্রাল হেলথ বাংলা পেজে প্রতিদিন আসুন, কিছু না কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি, আইদার ভিডিও, আইদার ব্লগস, আইদার আমার লাইভ। তো কিছু না কিছুটা সময় অ্যাটলিস্ট নিউট্রাল হেলথ বাংলা পেজে আসুন, নিজেকে সমৃদ্ধ করুন। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই দিন, নিউট্রাল হেলথের সাথে থাকুন। এইভাবে আমরা একটা সুস্থ লিটারেসি, মানে বলতে পারি যে সমাজে আমরা আছি সেই সমাজে লিটারেসিটা খুব দরকার, স্বাস্থ্য সচেতনতাটা খুব দরকার। এবং লিটারেসিটা এই কারণে দরকার যে আপনারা আস্তে আস্তে বুঝবেন, যারা ফলো করেন আর যারা ফলো করেন না তাদের কথা আমি বলছি না, যারা ফলো করেন, যে আপনারা যদি ফলো করে থাকেন তাহলে আজকে 1 মাস আগে আপনার যা সেন্স ছিল আজকে দেখবেন আপনার সেন্সটা অনেক বেশি। মানে সব সেন্স মানে যে ডিসিশন নেওয়ার ক্ষমতা, যে কোনো ইস্যুতে ডিসিশন নেওয়ার ক্ষমতা হেলথ রিলেটেড, দেখবেন আপনি অটোমেটিক্যালি এনরিচ করে গেছেন। তাই শোনাটা খুব দরকার। আমরা শুনতে চাই না, লোকে বলছে শুনবো কেন, ওয়েস্টেজ অফ টাইম। ম্যাক্সিমাম পিপুলের এই অভিমত, আমরা সবাই সব জানতা হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের প্রত্যেকের একটা লিমিট আছে। আমি কিন্তু আমারও অনেক লিমিট আছে। এরকম নয় যে আমি সব জানি না, আমি সব জানি না, আমি বহু কিছু জানি না, আমাকে পড়তে হয় জানার জন্য। উই হ্যাভ লিমিট, কিন্তু প্রত্যেকের একটা লিমিট আছে। তো ঘটনা হচ্ছে, ধরুন এই ধরনের সুন্দর জিনিস যখন আমার চোখের সামনে আসে, আমার শুধু হেলথ রিলেটেড না, ধরুন অন্য কোনো টপিকের ওপর আমি যদি আসে আমার সামনে, আমি কিন্তু সেগুলো দেখি। মানে আই ওয়ান্ট টু লার্ন ফ্রম দেম অলসো, মানে এভরিথিং। মানে আমাদের এই যে নিউট্রাল হেলথ বাংলার যে প্রোগ্রামটা, এটা কিন্তু আমি স্টার্ট করেছি 2 বছর আগে। সেই আমার একটাই এজেন্ডা ছিল যে টু ইমপ্রুভ দ্য হেলথ লিটারেসি অফ আওয়ার সোসাইটি। এবং সেই কাজটাই কিন্তু আমি করে চলেছি। এবং আপনাদের কাছে পেয়ে, আপনাদের সাথ পেয়ে সত্যি বলছি আই এম রিয়েলি ফরচুনেট। এবং খুব ভালো ডিরেকশানে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তো আপনারা সকলে সঙ্গে থাকুন নিউট্রাল হেলথ বাংলার। আমি একটু দেখে নিই, অনেকে কমেন্ট করেছেন। আমি আর বেশিক্ষণ বাড়াচ্ছি না। ডাউন সিনড্রোমের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা অলরেডি মেন পয়েন্টগুলো অলরেডি বলেছি। তো এইটুকুনি বলা যে আমাদের যে ফ্যাক্টরগুলো কাজ করে, আমাদের যে ডাউন সিনড্রোম যে সোসাইটিতে যে ছেলেমেয়েরা জন্ম নিচ্ছে, তাদের পেছনের সায়েন্সটা কি, ব্যাখ্যাটা কি, না সেখানে একটা ক্রোমোজোম নাম্বার 21 যেটা আমাদের 2টো থাকা উচিত, সেটা কখনো কখনো 3টে হয়ে যায়। সো তার ফলে কি হয়, ওটাকে ট্রাইজোমি 21 বলা হয়। এবং তখনই আমাদের যে শিশুর জন্ম হয় তাদের মধ্যে এই ডাউন সিনড্রোমগুলো গড়ে ওঠে। তো যাই হোক, তার জন্য অনেক টেস্টিং আছে যেগুলো আমি উল্লেখ করেছি, ক্রোমোজোমাল টেস্টিং, আর কিছু ব্লাড টেস্টিং, অ্যামনিও ফ্লুইড থেকে কিছু টেস্টিং। এই টেস্টিংগুলো কিন্তু যখন 10 থেকে 12 বা 12 থেকে 15 এই এজ
শিশুর যখন সপ্তাহ 12 থেকে 15 সপ্তাহ যখন বয়স হয় তখন এই টেস্টগুলো করা হয় এবং তখন থেকে কিন্তু জানা যায় 99% ক্ষেত্রে কিন্তু জানা যায়। 1%টাকে আমি রাখছি সেগুলো এরর, কারণ এই যে বললাম যে আমাদের এখনও কিন্তু বহু জায়গায় যে স্কিলড পিপুল থাকা দরকার এই ধরনের টেস্টের জন্য নেই। আমরা এখনো সব ছেলেমেয়েরা কিন্তু শুধু স্কুল সার্ভিসে চাকরি করবে এদিকে যায়। সত্যি বলছি, আমাদেরকে আরও অন্য টাইপের জব কথা ভাবতে হবে। এই ছেলে মেয়ে নেই, ডায়াগনস্টিক্সে বিশাল একটা অপরচুনিটি আগামী দিনে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেটা ভাবে না। মাস্টার ডিগ্রি করলাম, যে কোনো মাস্টার ডিগ্রি করলাম, স্কুল সার্ভিস আর সরকারি চাকরি, এর বাইরে কিন্তু যায় না। বেকার হয়ে 10 বছর সময় কাটিয়ে দিল, বেকার হয়ে গেল, ভাবলো না যে হাউ মেনি ওয়ে আই ক্যান গ্রো, so many different pathways to establish yourself, to do happiness, to get happiness and to become a successful, so many ways. So সবাই কিন্তু একটা ডিরেকশনই আছে। সত্যি বলছি, আপনারা বিশ্বাস করবেন না, আমি যখন মাস্টার ডিগ্রি পড়েছিলাম আমি আজ পর্যন্ত একটা এসএসসি দিইনি। আমি 2002-এ মাস্টার ডিগ্রি পাস করেছি, তখন এসএসসি প্রতি বছর হয়, একবারও এসএসসি দিইনি, কারণ আমি ঠিক করেছিলাম যে আমি এসএসসি ডিরেকশনে যাব না। আমি যদি এসএসসি দিতাম, আমি হয় এসএসসি পেতাম, না হলে পেতাম না, ওই বেকার হয়ে সারা জীবন কাটিয়ে ফেলতাম, মানে ওই মানসিকতায় কাটিয়ে ফেলতাম। আমাদের সবসময় নতুন নতুন অপশানের দিকে ভাবতে হয়। আমরা যদি এতগুলো পুল এসে বলি এসএসসি করবো, আমরা যদি ছড়িয়ে যাই তাহলে দেখুন চাপটা কমবে। তো যাই হোক, এগুলো হচ্ছে সব ডিসিশন মেকিং এর ব্যাপার। তো সেই কারণেই হচ্ছে আমাদের ডিসিশন অনেক সময় ছাত্ররা নিতে পারে না, তাদেরকে কলেজে বা ইউনিভার্সিটিতে সেই ডিসিশনটা দেওয়ার জায়গায় তৈরিও করা হয় না। আমাদের বহু সিস্টেমের ল্যাক আছে। আমাদের যে কি কি কেরিয়ার অপশন থাকতে পারে আগামী দিনে একটা, সেগুলোও কিন্তু অনেক সময় থাকে না, দেওয়া হয় না, জানানো হয় না। তো তার ফলে কি হয়, আমরা অনেক সময় ডাইরেকশনটা বুঝতে পারি না। আমাদের চোখের সামনে যে ডিরেকশনটাকে দেখি সেই ডিরেকশনটা কি আলটিমেট ডিরেকশন ভেবে বসি, কিন্তু আমাদের বহু ডিরেকশন আছে যে ডিরেকশনে আজকে স্কিলড ছেলে মেয়েদের প্রচুর দরকার। যারা বায়োলজি নিয়ে মাস্টার ডিগ্রি করছে তারা এই ফিল্ডগুলো আসতে পারে, বিশাল অপরচুনিটি। মানে বলতে চাইছি যে আজকে একটা জেনেটিক টেস্টের অথেন্টিক জায়গা নেই, খুব কম অথেন্টিক। সবাই বলে অথেন্টিক জায়গা খুব কম। সত্যি বলছি, অথেন্টিক জায়গা নেই, কারণ সেই স্কিল লেবারই নেই, সেই স্কিল যারা তৈরি করবে সেই এডুকেশনটাই নেই অনেকের। ক্যারিওটাইপ করা, বোঝা, সেই ছেলে মেয়ে জায়গায় পৌঁছাই না। করছে কারা? 12 ক্লাস পাস করেছে তারা করছে। আপনারা আশেপাশে যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার দেখবেন করছে কারা, তাদের এডুকেশন কি? তাহলে আমি যে কথাটা বলতে চাইছি, আমি বলতে চাইছি না কাউকে ছোট করছি না, আমি বলতে চাইছি যে উই নিড স্কিলস যেখানে অ্যাকুরেসি নিয়ে আসবে, অথেন্টিসিটি নিয়ে আসবে, এবং তার জন্য কিন্তু আমাদের বহু অপশন, কেরিয়ারের অপশন আছে, কিন্তু সেগুলো আমরা নিই না। যাই হোক, আজকের আলোচনা কিন্তু কেরিয়ার নিয়ে নয়, আজকের আলোচনা যেটা করেছিলাম ডাউন সিনড্রোম নিয়ে। তো আমি মাল্টিপল জায়গায় চলে যাই, তো এটা আমার একটা, অনেকে বলে ড্রব্যাক, আবার অনেকে বলে যে সব ধরনের আলোচনাই আপনার মধ্যে থাকে। তো যাই হোক, আমি এটুকুনি বলতে চাই, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কোভিড ওয়েভ এসছে, আবার নতুন করে প্রিভেন্টিভ মেজার নেওয়া শুরু করুন, নিতেই হবে, সবাইকে নিতে হবে। ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে, ভ্যাকসিনেশন ড্রাইভ পেলে ভ্যাকসিন নিতে থাকুন। আর যদি কোনো অ্যালার্জি রিলেটেড কোনো ধরনের প্রিভিয়াস হিস্ট্রি বা ওই ধরনের কোনো আপনার মনে হয় যে আপনার ডাক্তারের কনসালটেশন নেওয়ার প্রয়োজন, অবশ্যই ডাক্তারের কনসালটেশনটা নেবেন। এগুলো খুব দরকার, কারণ এগুলো, তবে ভ্যাকসিনেশন নিয়ে ভয়ের কিছু নেই। আমি আগের দিন যে ব্লাড ক্লটিংয়ের ওপর যেটা করেছিলাম, নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন। আমি কিন্তু বারবার একটা কোশ্চেনে করেছি যে ব্লাড ক্লটিং কিন্তু কোভিড-19 ইনফেকশনের সাথে অনেক আগে থেকেই ছিল, কিন্তু এখানে 17 মিলিয়ন দেয়া হয়েছে, 27 জনের ব্লাড ক্লটিং হয়েছে বলে এই ভ্যাকসিন থেকে এসছে তারও কোনো প্রমাণ নেই। তারা কোভিড-19 ইনফেক্টেড আগে থেকে হতে পারত বা হয়েছিল, সেখান থেকে হতে পারে, অনেক কিছু হতে পারে। দ্যাটস দ্য থিং। 17 মিলিয়ন ভাবুন, 1,70,00,000, তাদের ক্ষেত্রে 27 জন। তো এই যে খবরগুলো, এই খবরগুলো কি হয় খবরের কাগজে বা অন্যান্য জায়গায় মিস ইন্টারপ্রিটেড। হ্যাঁ, যে স্টপ করা হয়েছে ইউরোপে কি না, প্রিভেন্টিভ মেজার, দে ওয়ান্ট টু ইভালুয়েট। ওকে, এটা আসছে ইভালুয়েট, কিন্তু সেটা থেকে যদি আমি সারা পৃথিবী আতঙ্ক ছড়িয়ে দিই, তাহলে সব জায়গায় ভ্যাকসিনেশন ড্রাইভ উইল বি এফেক্টেড।
আমাদের ভারতবর্ষের অর্ধেক লোক এই ধরনের মানে কি যেন ব্রেকিং নিউজ দেখতে অভ্যস্ত। ব্রেকিং নিউজ চলে আসবে, অমুক জায়গায় হল্ট হয়ে গেছে, ভ্যাকসিনেশন হল ডিউ টু ব্লাড ক্লটিং, দ্যাটস ইট, এইটুকুনি বলবে। তারা বলবে না যে আগে একটা স্টাডি হয়েছিল, যে স্টাডিতে দেখা গেছে যে কোভিড-19 যারা সিরিয়াসলি ইনফেক্টেড হয়েছিল তাদের ব্লাড ক্লটিং পাওয়া গেছে এত % মানুষের ক্ষেত্রে। তারা কোনদিন বলবে না, কারণ তারা জানে না, তারা খোঁজে না। তারা জাস্ট একটা জিনিসই বলবে, ব্লাড ক্লটিং, ভ্যাকসিনেশন ড্রাইভ বন্ধ। মানুষের মনে আতঙ্ক ছড়ায়। আমি নিজে দেখেছি বলে বলছি, কিছু মনে করবেন না, কারণ না বললে, সমালোচনা করলেও এই জিনিসগুলো চেঞ্জ হয় না। তাই চেঞ্জ করাটাও দরকার সমাজের স্বার্থে। সেই কারণে আমি কখনো কখনো একটু আওয়াজ তুলি। তো যাই হোক, অ্যাওয়ারনেসটা আমাদের খুব দরকার এবং সেই অথেন্টিক জায়গাটা আমাদের খুব দরকার। তাই কোনো পয়েন্টে যদি আপনাদের কোনো ইস্যুতে বা কোনো খবর দেখছেন যে আপনাদের আতঙ্কের সৃষ্টি হচ্ছে, কোনো জিনিস যদি থাকে, অবশ্যই আমাকে মেসেজ করবেন এখানে। সেই ব্যাপারে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পিং আজকে যদি না পারি কালকে নিয়ে আসবো, কাল না পারি পরশু নিয়ে আসবো, আইদার লিটারেচারের মাধ্যমে নিয়ে আসবো, ভিডিও মার্কিং এর মাধ্যমে নিয়ে আসবো, অথবা আমি লাইভ করে আপনাদের সামনে আসবো। তাই এই অপশনটা আপনাদের দিলাম। যদি কোনো রকম আপনাদেরকে আতঙ্কের সৃষ্টি করে কোনো নিউজ, সেইটা আমাকে পাঠাবেন। আমি তার উপরে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে একটা ওপিনিয়ন সেট করার চেষ্টা করব, যেটা সকলের থেকে আলাদা হবে, এটুকুনি বলতে পারি। ভালো থাকবেন। অনেকক্ষণ আজকে কথা বললাম, অনেকদিন বাদেও এলাম। খুব ভালো লাগলো আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন। তাই সঙ্গে থাকুন নিউক্লিয়ার হেলথ বাংলার। নমস্কার।